নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সারা দেশ জুড়ে এসআইআর চলছে, 12টা রাজ্যে চলছে, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এতটাই এই মুহূর্তে চমকের পর চমক দিচ্ছেন, রীতিমতন হুঙ্কার দিচ্ছেন। ভারতীয় জনতা পার্টি কিন্তু এই মুহূর্তে বোধহয় বুঝতে পারছে যে দিল্লির ক্ষেত্রে যেটা হয়েছে, বিহারের ক্ষেত্রে যেটা হয়েছে, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্তত সম্ভব নয়। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে গতকাল দাঁড়িয়ে বেশ কিছু বক্তব্য রেখেছেন, যেটা শুনে কিন্তু ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির একদম অন্দরের যেটা সূত্রের খবর, সেটা কিন্তু বেশ খানিকটা তারা ভাবনা চিন্তায় বসেছে, তারা মিটিং করতে বসেছে। কারণ 2029-এ সরকার আর থাকবে না, এটা যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভবিষ্যৎবাণী তিনি গতকাল করেছেন, সেই জায়গা থেকে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ভাবে তিনি তুলে ধরেছেন যে আমাকে ধরতে এলে বা আমাকে কোনো ধরনের কোনো আঘাত করতে এলে আমি ভারতবর্ষ নাড়িয়ে দেব। অর্থাৎ ভারতবর্ষ জুড়ে তিনি মার্চ করবেন, একদম পদযাত্রা করবেন। পদযাত্রার জন্য এমনিতেই সারা দেশের কাছে খুব পরিচিত মুখ্যমন্ত্রী, এবং সেই জায়গা থেকে এবার সেই পদযাত্রা সারা দেশে হবে, তেমন কথা তিনি বলেছেন। যদি পশ্চিমবঙ্গকে তারা বিহার ভাবে, পশ্চিমবঙ্গকে তারা দিল্লি ভাবে, তাহলে অসুবিধা তৈরি হবে, এবং সেই অসুবিধা তৈরি করবে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে এই মুহূর্তে আপনাদের গতকালই আমরা বিগ ব্রেকিং জানিয়েছিলাম, আপনারা দেখেছেন খবরটা, যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তাদের সঙ্গে দেখা করতে রাজি হয়েছে ভারতবর্ষের ইলেকশন কমিশন, এবং এই প্রথম কোন পলিটিক্যাল পার্টির সঙ্গে এসআইআর চলাকালীন তারা দেখা করতে একদম সরাসরি রাজি হয়েছে, এবং সেটা 28শে নভেম্বর ডেট। এবং সেই 28শে নভেম্বর ডেটটা তারা দেওয়ার 10 মিনিটের মধ্যে আমাদের কাছে সঙ্গে সঙ্গে প্রেস রিলিজ চলে আসে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কারা কারা 10 জন যাবেন সেটা আপনাদেরকে জানাবো, কোন কোন 10 জন এমপি যাবেন। কিন্তু অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আরো একটা বড় সড় চ্যালেঞ্জ সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরকে দিয়ে দিয়েছেন। তিনি বলছেন যে মিটিং তো হবে, কিন্তু কি মিটিং হবে এবং আমাদের কি বক্তব্য থাকবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের আধিকারিকদের কি বক্তব্য থাকবে, সেটা লাইভ টেলিকাস্ট করতে হবে। দেশের মানুষ শুনুক, বাংলার মানুষ শুনুক যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের কি বক্তব্য এবং আমাদের এমপিদের কি বক্তব্য। সুতরাং সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস কিন্তু এই মুহূর্তে যে এসআইআর এর বিরোধিতার মুডটা, সেটার থেকে সরে আসার কোনো জায়গায় দেখছে না, এবং প্রত্যেকটা জায়গাতে যেভাবে এসআইআর এর মাধ্যমে নাম কাটা গেছে, বহু অংশে নাম কাটা গেছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে কখনোই হবে না। এবং শুধু তাই নয়, তার সঙ্গে গতকাল মুখ্যমন্ত্রী যে জায়গাটায় গিয়েছিলেন সেটা বনগাঁ। আপনারা বুঝতে পারছেন, বনগাঁ বলতে একদম পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা, এবং পশ্চিমবঙ্গের সীমান্তে বনগাঁয় বহু পরিমাণ হিন্দু শরণার্থী 1970 সাল 71 সালে এসে তখন বাংলাদেশ থেকে ছিলেন, এবং তারা ওখানেই থেকে গিয়েছেন, গত 50-60 বছর ধরে তারা ওখানে থেকে গিয়েছেন। সেটাকে নিয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কিন্তু একটা বড় সড়ো ভয় দেখিয়েছেন। কি ভয় দেখিয়েছেন তাদের, কেন তাদের এসআইআর এর মাধ্যমে অসুবিধা হতে পারে, এবং তাতে তৃণমূল কংগ্রেসের কোন ফায়দাটা হলো, সমস্তটা ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল গিয়েছিলেন বনগাঁতে, এবং বনগাঁ ঠাকুরনগরে তিনি গিয়েছিলেন। ঠাকুরনগর জায়গাটা আপনারা যারা জানেন, রাজনীতির সঙ্গে যুক্ত বা রাজনীতির খবর রাখেন, তারা জানেন যে ওটা মতুয়াদের একটা বেস, এবং মতুয়া ভোট ব্যাংকটাও সেখানে থাকছে। এবং 2021 সালের ভোট হোক, 2019 সালের ভোট হোক, কিংবা 2024 সালের লোকসভা ভোট হোক, প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখতে পেয়েছি যে মতুয়া কমিউনিটির প্রায় অনেকটাই ভোট কিন্তু বিজেপি দখল করে ফেলেছিল, এবং সেটা যে কোনো পদ্ধতিতে তারা পারুক না কেন সেটা করে ফেলেছিল। এবং সেই জায়গাটাতে সেই তাদের ভোটটাকে এবার কিন্তু দ্বিধা বিভক্ত করার জন্য মুখ্যমন্ত্রী গতকাল পৌঁছেছিলেন, এবং তিনি যে ন্যারেটিভটা একদম মতুয়া কমিউনিটির মধ্যে ইনজেক্ট করে দিয়ে এসেছেন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এতে দুটো কাজ হবে। একটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাকে তিনি একদম সরাসরি আঘাত করছেন, তিনি সমস্ত সময় জ্ঞানেশ কুমার ভোট চুরি করছে, জ্ঞানেশ কুমারকে উদ্দেশ্য করে চিঠি লিখছেন, সেটা তো একটা দিক। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরকে আঘাত করছে। অন্যদিকে তিনি কি বলছেন যে এসআইআর এর মাধ্যমে আপনাদের নাম কেটে দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি। যে ভারতীয় জনতা পার্টিকে আপনারা এতদিন ধরে জেতালেন, সেই ভারতীয় জনতা পার্টি এসআইআর এর মাধ্যমে আপনাদেরকে আবারও বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কোনো অসুবিধা নেই, আমি যতদিন আছি আমি আপনাদেরকে প্রোটেক্ট করব। যত যোগ্য ভোটার থাকবে, আপনার যদি নথি থাকে তাহলে কোনো অসুবিধা নেই। এই যে কথাটা বলা,
তার মাধ্যমে কিন্তু অবশ্যই একটা ভোট ব্যাংকে শীত কাটার চেষ্টা, সেটা যেমন একটা সাফল্যমণ্ডিত হতে পারে, তেমন একটা 26-এর ভোটে সম্ভাবনা রয়েছে। ঠিক তেমন ভাবেই আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা যে বিজেপির যে কাজকর্ম, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের মদতে তৈরি একটা সংস্থা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাদের যে কার্যকলাপ সেটার মাধ্যমে বিজেপিকে এক হাত দেওয়া, সেটা যেমন মুখ্যমন্ত্রী গতকাল করেছেন, তার সঙ্গে তার কি হুঙ্কার সেটা একবার বলে দিন। 2029 বড় ভয়ঙ্কর হতে চলেছে, ক্ষমতা হারাবে বিজেপি। 2024-এই তো তারা 240-এ নেমে এসছে 400-র কথা বলে। তার পরবর্তীতে তিনি বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাকে আঘাত করলে ভারতবর্ষ নাড়িয়ে দেব। অর্থাৎ দিল্লি বিহারে যা হয়েছে সেটা পশ্চিমবঙ্গে হবে না, আরো একবার খোলা মঞ্চ থেকে হুঙ্কার দিচ্ছেন তিনি। এবং 3.5 কিলোমিটার পদযাত্রা করার পরবর্তীতে তার যে বক্তব্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যে পশ্চিমবঙ্গে যদি কোনোভাবে মানুষের নাম বাদ যায় পশ্চিমবঙ্গ থেকে, কিন্তু তাহলে পদযাত্রা আমি করব সারা দিল্লি, সারা ভারত জুড়ে। এই কাজ যে মুখ্যমন্ত্রী করতে পারে সেটা কিন্তু আমরা সবাই জানি, তার কারণ তার যে বিরোধী রাজনীতিটা তিনি করেছেন 2011 সালের আগে, সেটা রাস্তা থেকেই উঠে এসে একদম রাস্তায় বসে তিনি যে ধর্ণা প্রদর্শন করেছিলেন বিভিন্ন সময়, এবং মুখ্যমন্ত্রী থাকা অবস্থা তো এত পরিমাণ পদযাত্রা কিন্তু কোনো রাজ্যের কোনো চিফ মিনিস্টারকে আমরা করতে দেখিনি, কিন্তু পশ্চিমবঙ্গে সেই ঘটনাটা ঘটে। তারপর তিনি বলছেন আঘাত করলে প্রত্যাঘাত সহ্য করতে হবে, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি। এই গুরুত্বপূর্ণ বিষয়টা অত্যন্ত একটা বাঙালি অস্মিতাকে টাচ করার মতন বিষয়, অর্থাৎ বাংলা ভাষায় যারা কথা বলছে তারাই বাংলাদেশি হয়ে যাচ্ছে। বিজেপি তো তেমন ন্যারেটিভ একটা সেট করতে চাইছে। মুখ্যমন্ত্রীর এই কথাগুলো কিন্তু ঠাকুরনগরে দাঁড়িয়ে বলছেন, যেখানে ম্যাক্সিমাম মানুষ বাংলা থেকে বাংলাদেশ থেকে নিপীড়িত হয়ে চলে এসেছিলেন 1970-1971 এই সময়টাতে। সেই জায়গাগুলো কিন্তু একদম টাচ করার মতন বিষয়। তিনি যে কথাগুলো বলেছেন তার পলিটিক্যাল ইম্পর্টেন্স, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। তার পরবর্তী তিনি বলছেন বীরভূমে না জন্মালে আমাকেও বাংলাদেশি বলে দিত, অর্থাৎ তার জন্মের সম্বন্ধে তিনি কথা বলছেন। আমি থাকতে কারো গায়ে হাত দিতে দেব না, আপনাদের আশ্বস্ত করতে এসেছি, আমি ভোট চাইতে আসিনি, কিন্তু ভোটে যে প্রভাবটা পড়বে সেটা হয়তো মুখ্যমন্ত্রী নিজেও জানেন। এবং পরবর্তী তিনি সরাসরি মতুয়া মহাসংঘ তাদেরকে আক্রমণ করছেন এবং তিনি বলছেন মতুয়া মহাসংঘের সার্টিফিকেট সম্পূর্ণ ভাওতাবাজি, আপনাদের প্রতারণা করছে। এবং মতুয়া মহাসংঘটা কারা চালায় বা কোন সাংসদ চালান আপনারা জানেন এই মুহূর্তে, এবং সেই জায়গাটা সম্পূর্ণ তাদের যে দেওয়া সার্টিফিকেট সে সম্পূর্ণ ভাওতাবাজি। এবং সেই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে সরকারের তরফ থেকে একজন মুখ্যমন্ত্রী যখন গিয়ে বলছেন কথাটা, তখন কিন্তু তার গুরুত্ব অপরিসীম থাকে, যে কোনো তৃণমূল নেতা এটা বলছেন না। এর পরবর্তীতে তিনি বলছেন বিজেপিকে বারবার বলে আমার সঙ্গে খেলতে এসো না, আমি যে খেলাটা খেলবো ধরতেও পারবে না, ছুতেও পারবে না। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি বলেছেন। এবার আপনাদেরকে জানাই যে গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রেস রিলিজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে তিনি জানিয়ে দিয়েছেন যে কোন কোন সাংসদরা যাবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের সঙ্গে দেখা করতে। এবারে আপনাদেরকে জানাই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে কোন 10 জন সাংসদ তাদের টিমটা যাচ্ছে 28 তারিখ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের দপ্তরে দেখা করতে, এসআইআর সংক্রান্ত যে অভিযোগগুলো তারা জানাবে। সেখানে প্রথমেই দেখুন ডেরেক ওব্রায়ান, তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে পার্লামেন্টারি পার্টি সেখানে রাজ্যসভার সাংসদ এবং তিনি সেখানকার নেতা লিডার হিসেবে তার নাম প্রথমে রয়েছে। শতাব্দী রায় তিনি ডেপুটি লিডার লোকসভার, তার পরবর্তীতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভার এমপি, তার পরবর্তীতে দোলা সেন রাজ্যসভার এমপি, তার পরবর্তীতে পূর্ণিমা মণ্ডল তিনি লোকসভার এমপি। আপনাদের মনে থাকবে এসআইআর যখন আন্দোলনটা হয়েছিল পূর্ণিমা মণ্ডল অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর সাজদা আহমেদ তিনি লোকসভার এমপি, তারপর মমতা ঠাকুর অর্থাৎ মমতা বলা ঠাকুর তিনি রাজ্যসভার এমপি। এবং গতকাল যে মতুয়া কমিউনিটির যে এই যে বনগার যে সভাটা হয়েছিল সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফিগার হচ্ছেন মমতা বলা ঠাকুর, তিনি ঠাকুর পরিবারের একজন মানুষ। এবং তার পরবর্তীতে মহুয়া মৈত্র, তিনি জানেন আপনারা সবসময় ভোকাল অত্যন্ত সাংসদ একজন মহুয়া মৈত্র, বিভিন্ন সময় আদানি আম্বানি এই সমস্ত বিষয়গুলো লোকসভায় তুলে ধরেছেন তিনি মহুয়া মৈত্র বিভিন্ন জায়গায়। এবং তার পরবর্তীতে সাকেত গোখলে তিনি রাজ্যসভার এমপি এবং প্রকাশ বারিক তিনিও রাজ্যসভার এমপি, তিনিও যাবেন। এই 10 জনের যে টিম তৈরি করা হয়েছে এই 10 জন যাচ্ছে। এবং সেই সময় একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে, যে এই যে একটা মিটিং হবে আমরা তো যাব আমাদের 10 জন সাংসদকে নিয়ে, এবং 10 জন সাংসদ যে প্রশ্নগুলো করবে চিফ ইলেকশন কমিশনার গণেশ কুমার কিংবা তার টিম কি উত্তর দেয় সেটা একটু লাইভ টেলিকাস্ট করে দেখান না, আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কাছে অন্তত বিষয়টা ট্রান্সপারেন্ট হবে। তাদের যদি সৎ সাহস থাকে তাহলে তারা একদম লাইভ টেলিকাস্ট করে দেখাক, এই বিষয়টা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সামগ্রিক রিপোর্টটা রাখলাম আপনাদের সামনে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সম্পূর্ণ চাপ দেওয়াটা একটা চেষ্টা। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সাধারণ মানুষের কাছে যখন একদম নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলা যেতে পারে 26 এর যে ভোট আসছে সেই ভোটের একদম হুঙ্কার তিনি দিয়ে দিয়েছেন এবং দামাও বাজিয়ে দিয়েছেন। সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক প্রধান, তিনি অন্যদিকে কিন্তু একটা বড় সড়ো চ্যালেঞ্জ দিয়ে বসেছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। এখন সেই চ্যালেঞ্জ কি অ্যাকসেপ্ট করে নাকি সম্পূর্ণ তাদের মতন তারা একটা মিটিং করে কোনো মতে বিষয়টাকে শেষ করে দেয়, আমরা দেখবো। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্স কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।